জবাবদিহি নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে সচিবদের প্রধান উপদেষ্টার নির্দেশ। বিজয় সুযোগকে কাজে লাগানোর তাগিদ। বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। বিজয়কে বিতর্কিত করতে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে অভিযোগ জামায়াতের। কোনো দেশের নয়, কেবলই জনগণের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশে থাকার আশ্বাস কূটনীতিকদের। দেশে ফের অস্থিরতা চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন মেনে রাজনীতি করতে সব দলের প্রতি আহ্বান। এবং সড়কে শৃঙ্খলার কাজে ফিরছেন ট্রাফিক সদস্যরা, সঙ্গে আছেন শিক্ষার্থীরাও। চালক যাত্রীদের মাঝে স্বস্তি। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারুণ্যের শক্তি যে পরিবর্তন এনে দিয়েছে তা কাজে লাগানোর নির্দেশনাও দেন তিনি। এ সময় প্রশাসনের পদবঞ্চিতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। নিজ হাতে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 11:15 থেকে 1:30 পর্যন্ত চলে এই বৈঠক। পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন। জানান, সব মন্ত্রণালয় ও বিভাগ আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ক্ষেত্রে তারুণ্যের শক্তিতে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন, সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে, এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে। তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং সার, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বন্দর, রেল দ্রুত চালুর নির্দেশ দেন তিনি। সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরি ভিতরে নেওয়া হয়, এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এ সময় প্রশাসনে পদবঞ্চিতদের তালিকা করে ভুলভ্রান্তি চিহ্নিত করে প্রতিকারের কথাও জানান জনপ্রশাসন সচিব। পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের বিজয়কে ভিন্ন খাতে নিতে বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দলের নামে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। ছাত্র জনতার বিজয়কে রুখে দিতে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে পলাতক সরকার। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক। জনগণের কল্যাণ হয় এমন বিষয়গুলোর উপর প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে
তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। শোক দিবসের নামে রাষ্ট্রীয় সময় নষ্ট না করে জনগণের বিষয়কে অগ্রাধিকার দিতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। জাতির সামনে এখন প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই। কোনো শোক দিবসের ছুটি এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের মতামত চেয়েছেন, আমরা দিয়েছি। অন্যদের মতামত আপনারা নেবেন এবং আপনারা সিদ্ধান্ত দিবেন। ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির জানান, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে টিকবে না। জামায়াতের নাম ভাঙিয়ে যারা সংখ্যালঘুদের উপর হামলা করছে তাদের প্রতি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার কণ্ঠেই ছিল সহযোগিতার আশ্বাস। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। নতুন সরকার কোনো বিদেশি শক্তির হয়ে নয়, কেবলই দেশের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাষ্ট্রীয় ভবন পদ্মায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে 64 দেশে কূটনীতিককে ব্রিফ করেন তিনি। পরে গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কূটনীতিকরা। এ সময় পলাতক শেখ হাসিনা ভারতে থাকলেও দেশের সঙ্গে সম্পর্কে কোনো ফাটল ধরবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনের প্রতিবেদন। দেশের সার্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে কূটনৈতিক মহলেও। এ নিয়ে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন 64 দেশের কূটনীতিকরা। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান কূটনীতিকরা। আন্দোলনে নিহতদের জন্য শোক জানিয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন তারা। We welcome the formation of this interim government. Our policy is to have friendly relations with all the people of Bangladesh. I will now listen to the voice of the young people. And my deepest condolence to the people who sacrificed their life. বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার কেবলই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দেশের সাথে করা চুক্তি বাস্তবায়নে দেশের স্বার্থ অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করব। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিকৃত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে ফাটল ধরবে না বলেও জানান উপদেষ্টা। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নতুন করে অস্থিরতার চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। ছাত্র জনতার আন্দোলন দমনে অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের অতি দ্রুত খুঁজে বের করারও হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকার সিএমএইচ কোটা আন্দোলনের সময় সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে সিএমএইচে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। এ সময় আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু পুলিশের গুলিতে নয়, কোটা আন্দোলনে নিহতদের শরীরে অবৈধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান তিনি। জানান, অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের অতি দ্রুত খুঁজে বের করা হবে। এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। অবৈধ অস্ত্র 7 দিনের মধ্যে থানায় ফেরতের নির্দেশ দেন তিনি।
তাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে। আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটিভ বোর্ড। কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। নতুন নেতৃত্ব এনে আওয়ামী লীগকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বলেন, আইনের মধ্যে থেকেই সবাইকে রাজনীতি করতে হবে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের বাড়িঘরের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ারও কথা জানান ধর্ম উপদেষ্টা। এদিকে নিরাপত্তা বিবেচনায় রেখে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। জান্নাতুল মোহনাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সচিবালয় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় কার্যদিবসে মন্ত্রণালয়ে আসেন বেশিরভাগ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানান, দেশে রাজনৈতিক দল নিষিদ্ধের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক স্বার্থ। এই সময় সব রাজনৈতিক দলকে গোছানোর আহ্বান জানান তিনি। যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ আসেন না কেন, স্টপ সিও। গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনার পার্টি গোছান, আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, সংখ্যালঘুদের পাশে আছে মন্ত্রণালয়। জানান, দুর্নীতিমুক্ত করে সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে। ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। সচিবালয়ে নিজের প্রথম কার্যদিবসে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, নিরাপত্তা নিশ্চিত করে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা না কমে সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় না ব্যাপারটা। সেই জন্যই এই বিষয়টা ঠিক করে আমরা আপনাকে জানাবো। আর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। কনস্ট্রাকটিভ ইনক্লুসিভিটি যদি আমরা করে নিতে পারি চিটাগাং হিল টেক্সটাকে, দেখুন যে কি হয়। আমার খাগড়াছড়িতে যে পরিমাণ আম্রপালি উৎপাদন হয়, আমরা তো এগুলি ভ্যালু এডিশন করতে পারছি না। চিটাগাং হিল টেক্সকে আমি সব সময় চাই যে একটা ফ্লারিশিং কান্ট্রি এরিয়া, এবং ওটাকে আমরা সযত্নে লালিত করতে পারি, তাহলে মানুষের আয় বাড়বে, জীবিকা বাড়বে, এবং ওখানে ওখানে আরও মানুষ গিয়ে তাদের লাইভলিহুডটাকে ডেভেলপ করতে পারবে। বৈষম্যহীনতা দূর করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলেও জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শহীদদের আত্মত্যাগের লক্ষ্যকে সামনে রেখে সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারক নিয়োগ প্রক্রিয়ার বিধিমালা কঠোরভাবে মেনে চলা হবে। এদিকে আপিল বিভাগের 4 জন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে প্রথমবারের মতো এজলাসে আসেন সৈয়দ রেফাত আহমেদ। সংবর্ধনায় আইনজীবী ও আইন কর্মকর্তাদের পদচারণায় মুখর হয় আপিল বিভাগ। প্রথমে এজলাস কক্ষে এসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি।
বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন তিনি। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এই প্রেক্ষাপটে আমি বলেছি, বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট প্রসঙ্গে বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে দেখাতে হবে জিরো টলারেন্স। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন, সেটা আবেদন জানাইছে। এদিকে 8 দিন পর শুরু হলো সুপ্রিম কোর্টের কার্যক্রম। মঙ্গলবার থেকে নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চ বসার কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটির সমন্বয়করা। খুনিদের পুনর্বাসন চিন্তা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। ছাত্র সমাবেশে ছাত্র জনতা হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করার দাবি জানান সমন্বয়করা। খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। কয়েকজন উপদেষ্টা এবং কয়েকটি গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায় এমন অভিযোগ করে তারা বলেন, এমন চিন্তা পরিহার না করলে তাদেরও টেনে নামানো হবে। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। প্রশাসনে থাকা স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কু করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সমন্বয়করা। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আওয়ামী সন্ত্রাসীরা অপকর্ম করছে দাবি করে ছাত্র সমাজ শক্ত হাতে তা দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বিদেশে বসে এখনো এদেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা ছাত্র জনতা এই ফ্যাসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব। 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে, কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন, কোথাও কোথাও দেখা দেয় তীব্র যানজট। পরিস্থিতি সামলাতে হিমশিম শিক্ষার্থীদের পাশে ফিরেছে ট্রাফিক পুলিশ, যা বাড়তি স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে। কর্মকর্তারা জানান, 2-1 দিনের মধ্যেই পুরোপুরি সড়কের দায়িত্বে ফিরবে পুলিশ। শিউলি রায় রিপোর্ট জানাচ্ছেন আহাদ চৌধুরী।
অন্তর্বর্তী সরকার গঠনের পঞ্চম দিনেই সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের তৎপর থাকতে দেখা যায়। ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, ইতিমধ্যে প্রায় ৭৫% পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন। ২-১ দিনের মধ্যে আগের অবস্থানে ফিরবে ট্রাফিক পুলিশ। আমাদের অলমোস্ট 75 আপ আজকে জয়েন করে ফেলেছে এবং আশা করি ২-১ দিনের ভিতরে আমরা 100% সবাই মাঠে অনবোর্ড হয়ে যাবে। গেল কয়েকদিনের মতোই সড়কে সরব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, কাগজপত্র তদারকি, বাইকারদের হেলমেট নিশ্চিত সহ নানা কর্মকাণ্ডে চালাচ্ছে তারা। ট্রাফিক পুলিশ কাজে যোগদান করায় স্বস্তি ফিরে আসছে অনেকটাই। ট্রাফিক পুলিশ থাকাকালীন এখন একটু আমরা স্বস্তি পাচ্ছি, এখন একটু ভালো লাগছে আর কি। পুলিশ এখন তাদের কর্মক্ষেত্রে ফিরছে। উই আর সো লাকি অ্যান্ড হ্যাপি। আমরা আশা করবো যে আগে থেকে তারা আমাদেরকে ভালো আউটপুট দিবে বা তাদের সার্ভিসটা দিবে আমাদেরকে। এটাই আসলে ট্রাফিক পুলিশদের কাছে আমাদের প্রত্যাশা। যেহেতু ট্রাফিকটা চলে আসছে, স্টুডেন্টরা এতদিন আমাদেরকে সবাইকে হেল্প করছে, তো এখন যদি ট্রাফিকটা তাদের দায়িত্ব যদি স্বাভাবিকভাবে পালন করে, আমার মনে হয় স্টুডেন্টরা এখন চলে যাওয়া উচিত তাদের শিক্ষা প্রাঙ্গণে। এদিকে সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। কয়েকদিন ধরে ছাত্র জনতা পরিস্থিতি সামলালেও ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়তি স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ বিরতির পর অবশেষে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। শৃঙ্খলার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিতে করছেন দায়িত্ব পালন। কর্মস্থলে ফেরায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় রমনা থানার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর কাকরাইল সহ বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশদের পাশাপাশি তাদের সহযোগী হিসেবে কাজ করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তারা জানায়, আগামী নিরাপদ বাংলাদেশ গড়তে অংশ নিতে চায় বিএনপি ও সহযোগী সংগঠন। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। এখানে চাই ভোটাধিকার পুনর্স্থাপিত হোক এবং চাই যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।